লাসাতেলির নীতির ব্যাখ্যা দিয়ে তো ম্যাথ করা যায় না। এমন কিছু দেখান যেটা করলে আমরা ভাই ম্যাথে করতে পারবো। এই জায়গাটাতে কি এমন ঘটে যে দ্রাব্যতাটা হ্রাস পায়? আমরা যে এখানে দুইটা যোগও লিখছি, তোমরা আমাকে একটু বলো তো ভাই, এই দুইটা যোগের মধ্যে কোনটার মধ্যে লাসাতেলির নীতি প্রযোজ্য? দ্রবণ জাহান্নামে থাকুক, দ্রবণ যেখানে থাকুক, দ্রবণ যেই জায়গায় থাকুক, দ্রবণ যে অবস্থায় থাকুক, আমরা যদি আয়নগুলা গুণ করি, সেই গুণফলের নাম কি ভাই? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের আরিফ ভাইয়া। তো দেখো, তোমরা এই যে টপিকটা দ্রাব্যতার উপর যে কমন আয়ন ইফেক্ট, এটা নিয়ে যে তোমরা কত পরিমাণে প্যারা খাও, মানে তোমরা প্রায়ই বলো যে ভাইয়া আসলে এই টপিকটা আরেকবার রিক্যাপ করেন, ভাইয়া এই টপিকটা আরেকবার একটু বুঝাই দেন। যখন তোমরা সৃজনশীল সলভ করো তখন বলো যে ভাই আসলে দ্রাব্যতা গুণফল আয়নিক গুণফলের সমস্যা হচ্ছে না, কিন্তু যখনই কমন আয়ন ইফেক্টের ব্যাপারটা চলে আসে ভাই আমার একটু সমস্যা হচ্ছে। তো আজকে এই যে এই ক্লাসটা আমরা চেষ্টা করবো তোমাদের সাথে এই থিওরিটা একটু ক্লিয়ার করার জন্য। আমরা জাস্ট একটা গল্প শুনবো এবং গল্পের মধ্যে দেখবা তোমাদের এই যে এই দ্রাব্যতার যে কমন আয়ন ইফেক্ট, এই কমন আয়ন ইফেক্টটা কিন্তু তোমরা অনেকটা রিলেট করতে পারবা। ধরো তুমি মোটামুটি একটা স্টুডেন্ট যেই পড়াশোনা করো, হালকা পাতলা একটু পড়াশোনা করো, জাস্ট কলেজে যাও, একটা যাও আসো এবং মোটামুটি একটা পড়াশোনা করো, এবং তোমার যে পাশের বাসার যে একটা আন্টির ছেলে, সে আন্টির ছেলে ধরো প্রচুর ভালো একটা স্টুডেন্ট, সে কিন্তু প্রচুর পরিমাণে পড়াশোনা করে এবং তার পড়ার শব্দ তোমার বাসার জানলা ভেদ করে তোমার রুমের মধ্যে প্রবেশ করে, এবং তোমার বাপ এবং তোমার মা তোমাকে ডেলি সকাল দুপুর 3 বেলা খোঁটা মারে যে দেখ ওই যে পড়াশোনা করে আর তুই হলো সবসময় খালি ঘুমাস আর খালি ফোন টিপিস, তাই না? আচ্ছা দেখো, এই কথাটা যদি তোমাকে ডেলি দিনের মধ্যে 5-6 বার তোমার বাপ মা রিপিট করে, তাহলে তোমার মধ্যে কি একটা ইমপ্রেশন হবে? তুমি আমাকে বলো, তুমি কি বলবা বলো তো? তোমার এই বয়সে যদি এরকম ইনসাল্ট তুমি হও, তাহলে তুমি কি বলবা বলো? তুমি একসময় বলবা ধুর শালা পড়াশোনাই করবো না। তাহলে দেখো, তুমি একটা স্টুডেন্ট যে কিন্তু মোটামুটি লেভেলের একটা স্টুডেন্ট, যখন তোমাকে আসলে কম্পেয়ার করা হইলো ওই যে পাশের বাসার একজনের সাথে, যেও কিন্তু তোমার লেভেলের স্টুডেন্ট, তখন কিন্তু আলটিমেটলি হইলো কি বলতো? তুমি রাগ করে করলা কি বলতো? তোমার মধ্যে একটা ঘটনা ঘটলো, তোমার মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হইলো। এই প্রতিক্রিয়ার জন্য কিন্তু কি হইলো বলতো? তোমার পড়াশোনার রেট, তোমার পড়াশোনার স্পিড কিন্তু আগের থেকে কি হইলো বলতো? খারাপ হইলো, তাই না ভাই? তাহলে দেখো, এই যে তোমার মধ্যে একটা ঘটনা ঘটলো, তোমার মধ্যে একটা আগে থেকে তোমার পড়াশোনা যা হইতো, এখন কিন্তু কারোর সাথে কম্পেয়ার করার কারণে তোমার পড়াশোনাটা কিন্তু ভাই একটু হলো আরও কমছে। এই যে ঘটনাটা ভাই, এই ঘটনাই কিন্তু আমাদের এই যে কমন আয়ন ইফেক্টের মতো একটা ঘটনা। তাহলে আমি তোমাদেরকে আসো একটা ছোট্ট বিক্রিয়ার সাহায্যে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। দেখো, তো ধরো আমি একটা তড়িৎ বিশ্লেষ্য নিলাম। অবশ্যই একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য আমাদের লাগবে। তোমরা জানো যে তড়িৎ বিশ্লেষ্যগুলো হচ্ছে দ্রবণের সামান্য পরিমাণে বিয়োজিত হয়, এগুলো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এরকম একটা তড়িৎ বিশ্লেষ্য ধরো বেরিয়াম সালফেট। আচ্ছা, খুব ভালো কথা। এই যে বেরিয়াম সালফেট যখন আমরা দ্রবীভূত করব পানিতে, দেখো এটা একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, দ্রবণে দুইটা আয়ন তৈরি করবে, একটা হচ্ছে বেরিয়াম 2+, আর একটা হচ্ছে ধরো সালফেট 2-, ওকে। আচ্ছা দেখো, এটা হচ্ছে একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এর কারণ হইলো এই দ্রবণের সামান্য পরিমাণে বিয়োজিত হয়, অর্থাৎ তুমি বেরিয়াম সালফেট যা নিবা তার অতি সামান্য পরিমাণ কিন্তু বিয়োজিত হয়ে বেরিয়াম এবং সালফেট আয়ন তৈরি করবে। আচ্ছা, এই যে দেখো, এটা কিন্তু একটা তোমার মতোই, তুমি যেরকম একটা মোটামুটি একটা স্টুডেন্ট আর কি, ও কিন্তু মোটামুটি একটা তড়িৎ বিশ্লেষ্য, মানে মোটামুটি একটা আয়নিত হওয়ার মতো লবণ। তাহলে এই লবণটার বা এই যৌগটার আমরা একটা সম্পৃক্ত দ্রবণ নিব ডেফিনেটলি। এই যে অবশ্যই একটা সম্পৃক্ত দ্রবণ তোমার নিতে হবে, খুব ভালো কথা। এখন এই যে সম্পৃক্ত দ্রবণটার মধ্যে আমি যদি এখন করি কি ভাই, বাইরে থেকে ওই যে তোমাকে যেরকম বাইরে থেকে একজনের সাথে তুলনা করা হচ্ছিল যে দেখ ও ডেলি পড়াশোনা করে, তুই কি করিস? ও ডেলি 3-4-5-6-7 ঘন্টা, 24 থেকে 25 ঘন্টা পড়াশোনা করে দিনের মধ্যে এত পড়াশোনা করে, তুই করিস কি? তাহলে এই যে ব্যাপারগুলো তোমার মধ্যে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছিল ভাই, তাই না? এই মৃদু তড়িৎ বিশ্লেষ্যটার মধ্যে যদি এখন বাইরে থেকে একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য যোগ করি, H2SO4, এই যে দেখো একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য যোগ করছি, তোমরা কিন্তু জানো তীব্র তড়িৎ বিশ্লেষ্যগুলোর বিয়োজন কিন্তু ভাই একমুখী হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দিলাম হচ্ছে 2H+, আর এই যে দেখো সালফেট আয়ন উৎপন্ন হইল। দেখো তো ভাই, ধরো এই তড়িৎ বিশ্লেষ্যটা আমি যোগ করলাম, হ্যাঁ। এখন যে কোনো তীব্র তড়িৎ বিশ্লেষ্য কিন্তু ভাই যোগ করলে হবে না, তোমার এমন একটা তড়িৎ বিশ্লেষ্য যোগ করা লাগবে যেন দুইটা যৌগের মধ্যে একটি আয়ন কমন থাকে। দেখো এই যে এখানেও একটা সালফেট, অর্থাৎ মৃদু তড়িৎ বিশ্লেষ্য এবং তীব্র তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে একটা আয়ন কি থাকা লাগবে ভাই?
কমন থাকা লাগবে। তাইলে কি হবে জানো, এই দেখো তীব্র তড়িৎ বিশ্লেষ্য আমাদের এখানে সালফিউরিক অ্যাসিড, যেটার একমুখী বিয়োজন দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করছিলাম। তাহলে এই তীব্র তড়িৎ বিশ্লেষ্যটার প্রভাবে এই যে বেরিয়াম সালফেট, এটার বিয়োজন কিন্তু আরও হ্রাস পাবে। এটার বিয়োজন আরও কী পাবে ভাই? হ্রাস পাবে। তাইলে আমরা এখানে কিন্তু বলতে পারবো দেখো বেরিয়াম সালফেটের দ্রাব্যতা হ্রাস পাবে কার প্রভাবে? H2SO4 এর প্রভাবে। তাহলে আমরা এখানে বলবো H2SO4 এর প্রভাবে বা উপস্থিতিতে বেরিয়াম সালফেটের দ্রাব্যতা কিন্তু হ্রাস পাবে ভাই। এই যে ঘটনাটা তুমি দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে মূলত আমাদের কমন আয়ন ইফেক্ট। অর্থাৎ একটা মৃদু তড়িৎ বিশ্লেষের সম্পৃক্ত দ্রবণে আমরা একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য যোগ করছিলাম, যেখানে একটা আয়ন আমরা কমন রাখছিলাম কার সাথে? ওই মৃদু তড়িৎ বিশ্লেষ্যটার সাথে। তাহলে কি হচ্ছিল বলতো? ওই যে মৃদু তড়িৎ বিশ্লেষ্যটা আগে যে পরিমাণ বিয়োজিত হচ্ছিল, আগে যে পরিমাণ দ্রবীভূত হচ্ছিল, এখন কিন্তু এইটার উপস্থিতিতে তার দ্রাব্যতা আরও হ্রাস পাবে। এই যে ঘটনাটা, এই যে দেখো H2SO4 এর প্রভাবে বেরিয়াম সালফেটের দ্রাব্যতা কী পাবে ভাই? হ্রাস পাবে। এই যে ঘটনাটা ভাই, এইটার নামই হচ্ছে আমাদের কমন আয়ন ইফেক্ট। এখন আমরা এই যে জিনিসটা, এটার কিন্তু আমরা একটা সংজ্ঞা এরকম দিতেই পারি। দেখো একটু সংজ্ঞাটা আমরা এরকম দিতেই পারি, স্থির তাপমাত্রায় কোনো মৃদু তড়িৎ বিশ্লেষের সম্পৃক্ত জলীয় দ্রবণে তার যে কোনো আয়নধারী, অর্থাৎ দেখো তুমি ইচ্ছামতো যোগও কিন্তু যোগ করলে হবে না, তার যে কোনো আয়নধারী অন্য কোনো তীব্র তড়িৎ বিশ্লেষ্য যোগ করতে হবে। অবশ্যই তীব্র তড়িৎ বিশ্লেষ্য যোগ করা হলে, আচ্ছা যদি যোগ করা হয়, তবে দেখো মৃদু তড়িৎ বিশ্লেষ্যটার বিয়োজন মাত্রা কী হবে? আরও হ্রাস পাবে, অর্থাৎ দ্রাব্যতা আরও হ্রাস পাবে। এই ঘটনার নাম কি ভাই? সময়ায়ন প্রভাব। তাহলে দেখো স্থির তাপমাত্রায় কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্যের সম্পৃক্ত জলীয় দ্রবণে তার যে কোনো আয়নধারী অন্য কোনো তীব্র তড়িৎ বিশ্লেষ্য যদি যোগ করা হয়, তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্যটার বিয়োজন মাত্রা আরও কী পাবে ভাই? হ্রাস পাবে। এই ঘটনাটার নামই হচ্ছে তোমার সময়ায়ন প্রভাব। এখন তুমি একটা প্রশ্ন করতেই পারো, ভাইয়া কেন এরকম হবে? আমার মধ্যে না হয় ওই যে আমার বাপ মা বারবার আমাকে খোঁটা মারতো, ওই খোঁটা মারার জন্য না হয় আমার পড়াশোনা কমে গেছে, এইখানে খোঁটা কে মারে বলো? তোমাদের কাছে প্রশ্ন করলাম, এই জায়গাটাতে কি এমন ঘটে যে দ্রাব্যতাটা হ্রাস পায়? তোমরা আমাকে একটু তাড়াতাড়ি বলো দেখি কমেন্ট করে, কি এমন ঘটে যে এখানে আসলে দ্রাব্যতাটা হ্রাস পায়? ওকে, তাহলে আসো আমরা একটু দেখতে চাই যে এখানে আসলে কি এমন ঘটে। দেখো এই যে খেয়াল করো ভাই, আমরা যে এখানে দুইটা যোগও লিখছি, তোমরা আমাকে একটু বলো তো ভাই, এই দুইটা যোগের মধ্যে কোনটার মধ্যে লাসাতেলের নীতি প্রযোজ্য? ডেফিনেটলি তুমি ঠিক ধরেছো ভাই, এখানে দেখো উভমুখী চিহ্ন আছে, তাহলে অবশ্যই এই যোগটার ক্ষেত্রে কিন্তু লাসাতেলের নীতি প্রযোজ্য হবে। তোমরা তো জানো লাসাতেলের নীতি কি বলে বলো তো? আমরা কিন্তু দেখো আরেকটা কথা একটু তোমাদের বলে দেই, এখানে কিন্তু দ্রবণটা সম্পৃক্ত বলছিলাম, তোমরা কিন্তু জানো সম্পৃক্ত দ্রবণ মানে কি বলো তো? দ্রবণটা কি অবস্থায় থাকে? সাম্যাবস্থায় থাকে। তার মানে এখানে কিন্তু আমরা বলতেই পারি দ্রবণটি সাম্যাবস্থায় আছে, তাই তো? এখন দেখো যখন তুমি সাম্যাবস্থায় এই যৌগটা যোগ করছো, তার মানে তুমি এই আয়নটা কিন্তু তুমি যোগ করছো ভাই। এখন তোমরা আমাকে একটু বলো তো ভাই, যেহেতু যৌগটা সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা জানি লাসাতেলের নীতির প্রভাব কিন্তু এখানে দেখা যাবে, তাই না ভাই? লাসাতেলের নীতি কি বলে বলো তো? লাসাতেলের নীতি বলে আমরা যদি একদিকে কোনো একটা ঘনমাত্রা বৃদ্ধি করি, বিক্রিয়া কিন্তু তার উল্টা দিকে দৌড় দিবে ভাই, তাই না? আচ্ছা তাহলে দেখো আমি যদি এখানে তাদের ভৌত অবস্থাগুলো উল্লেখ করি, এটা হচ্ছে অ্যাকুয়াস অর্থাৎ জলীয়। আচ্ছা দেখো, যেহেতু আমি এই যে সালফেট যোগ করছি, অর্থাৎ তীব্র তড়িৎ বিশ্লেষ্যটা আমি বাইরে থেকে যোগ করছি, এই যে যেটার মধ্যে একটা আয়ন কি ছিল ভাই? দুজনের মধ্যে কমন ছিল। তাহলে আলটিমেটলি সালফেট আগে যে পরিমাণে ছিল, বাইরে থেকে কিন্তু আমি আরও কিছুটা সালফেট যোগ করে সালফেটের ঘনমাত্রা আমি কিছুটা বৃদ্ধি করেছি, তাই না? তাহলে লাসাতেলে কি বলে? লাসাতেলে বলে তুমি যেই দিকে ঘনমাত্রা বৃদ্ধি করবা, বিক্রিয়া তার উল্টা দিকে দৌড় দিবে। তাহলে যেহেতু তুমি এই দিকে সালফেট আগে যা ছিল আরও কিছু পরিমাণে অ্যাড করেছ, অ্যাড করার কারণে সালফেটের ঘনমাত্রাটা বেড়ে গেছে না ভাই? তাইলে দেখো বিক্রিয়াটা কিন্তু পশ্চাৎ দিকে দৌড় দিবে, পেছনের দিকে দৌড় দিবে, অর্থাৎ বামে চলে আসবে। বামে চলে আসা মানে কিন্তু দেখো সলিড বেরিয়াম সালফেট তৈরি করা। দেখছো, তোমরা জানো সলিড কোনো কিছু মানে হচ্ছে ইনসলিবল, অদ্রবণীয়, তাই না ভাইয়া? তাহলে সলিড কোনো কিছু মানে হচ্ছে সেটা কি হয়? অদ্রবণীয়, সেটা হচ্ছে অধক্ষেপ, সেটা হচ্ছে তলানি, তাই না ভাইয়া? তাহলে দেখো জিনিসটা ছিল অ্যাকুয়াস, কমন আয়ন যোগ করার কারণে সেটা কনভার্ট হয়ে আমাদের কিছু হয়ে গেল বলতো? একটা অদ্রবণীয় বেরিয়াম সালফেটে কনভার্ট হইল। এই কারণেই কিন্তু আমরা বলি যখন কমন আয়ন যোগ করব তখন সাম্যাবস্থায় একটা আয়নের ঘনমাত্রা বেড়ে যায়, এই জন্য বিক্রিয়াটার কি সাম্যাবস্থাটা বামে অগ্রসর হয়, এই যে কঠিনটা তৈরি হয়, কঠিনটা তৈরি হওয়ার কারণে এটা অধক্ষিপ্ত হয়, অর্থাৎ দ্রাব্যতাটা হ্রাস পায়। এইটাই ছিল মূলত আমাদের লাসাতেলের নীতির সাহায্যে ব্যাখ্যা। এখন তুমি বলবো ভাই লাসাতেলের নীতির ব্যাখ্যা দিয়ে তো ম্যাথ করা যায় না।
ভাইয়া লাসাতেলের নীতি তো ব্যাত করা যায় না, এমন কিছু দেখান যেটা করলে আমরা হয় ম্যাথে করতে পারবো। তাহলে আমরা এখন এই যে সময়ায়ন প্রভাবের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা একটু দেখার চেষ্টা করি। আমি এখন যে কাজটা করব দেখো, আমি ঠিক একটু আগে তোমাদেরকে যে বেরিয়াম সালফেটটা নিয়েছিলাম, তো এই বেরিয়াম সালফেটটা আমি একটু আবারও নিলাম। দেখো, সো বেরিয়াম সালফেটটা আমি আবারও নিলাম। তো এই বেরিয়াম সালফেটটা একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য ছিল। তাহলে আমরা এখানে একটু এটাকে ভাঙবো, বেরিয়াম 2+ আর হচ্ছে সালফেট 2-। এটা কিন্তু একটা সম্পৃক্ত দ্রবণ ডেফিনেটলি। এই সম্পৃক্ত দ্রবণটাতে আমি ধরলাম বেরিয়াম সালফেটের দ্রাব্যতা হচ্ছে এক্স, তাহলে এটা হবে এক্স, এটা হবে কি বলতো ভাইয়া, এক্স হবে, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো আমি যদি বলি তোমাকে ভাইয়া সম্পৃক্ত দ্রবণটাতে আমরা কি বের করব, সম্পৃক্ত দ্রবণটিতে বেরিয়াম সালফেটের কেএসপি, বেরিয়াম সালফেটের কেএসপি ইকুয়াল টু কী হবে বলতো, এই যে কনসেন্ট্রেশন অফ বেরিয়াম 2+ ইন্টু কনসেন্ট্রেশন অফ সালফেট 2-, সালফেট 2-। তাহলে আমরা যদি বলি দেখো বেরিয়ামের দ্রাব্যতা ধরছি আমরা এক্স, অর্থাৎ ঘনমাত্রা এক্স ইন্টু এক্স ইকুয়াল টু কী হচ্ছে ভাই, x²। তাহলে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কেএসপি সমান কি ভাই, x²। তাহলে দেখো আমরা কিন্তু পেয়ে গেছি বেরিয়াম সালফেটটার কেএসপি x² এই জায়গাটাতে। আচ্ছা, তাইলে বেরিয়াম সালফেটের যে সম্পৃক্ত দ্রবণটা তুমি নিছিলা, সেই সম্পৃক্ত দ্রবণটাতে তুমি কিন্তু তার কেএসপি বের করছো কত, x²। আচ্ছা, আরেকটা কথা একটু বলে রাখি, আমি ঠিক এইখানে যেভাবে কাজগুলো করব তুমি তোমার সৃজনশীলও কিন্তু ঠিক এইভাবেই জিনিসটা এক্সপ্লেন করতে পারবা, কোনো প্যারানার দরকার নাই। ঠিক এইখানেই আমি XY ধরে কাজ করব, তুমি ওই জায়গাতে সৃজনশীলের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে তুমি জাস্ট কাজ করবা। আচ্ছা, এখন আমি কি করব দেখো, এখন আমি যে কাজটা করব, এখন দ্রবণে সামান্য পরিমাণে Y মোলার H2SO4 যোগ করলে আসলে কি ঘটে দেখো, তুমি কিন্তু H2SO4 যোগ করছো ভাই, এই দেখো H2SO4 যোগ করছো, তাহলে H2SO4 তীব্র তড়িৎ বিশ্লেষণ ভাইয়া, তাহলে 2H+ আর একটা কি পাচ্ছ, সালফেট 2-। তুমি কিন্তু যোগ করছো হচ্ছে Y মোলার, তাহলে এটা যদি ভাইয়া Y হয় তাহলে এটা কি হবে 2Y, এটা 2Y, এটাও কি Y। দেখো ভাই, তোমার আগে সালফেট ছিল X, এখন তুমি সালফেট যোগ করছো Y, তাহলে বলো তো দ্রবণে এখন নতুন সালফেটের ঘনমাত্রা কি আগেরটাই থাকবে না বেড়ে যাবে ভাই? ডেফিনেটলি কমন আয়ন যোগ করছো যে, অবশ্যই তো একটা আয়ন যেহেতু কমন, ঘনমাত্রা তো অবশ্যই বাড়বে। তাহলে আমরা বলবো অতএব দ্রবণে দেখো সালফেট এর নতুন ঘনমাত্রা x+y, তাহলে এটা হচ্ছে সালফেটের নতুন ঘনমাত্রা কত ভাইয়া, x+y মোলার। এবার তোমরা আমাকে বলো তো ভাই, দ্রবণ জাহান্নামে থাকুক, দ্রবণ যেখানে থাকুক, দ্রবণ যেই জায়গায় থাকুক, দ্রবণ যে অবস্থায় থাকুক, আমরা যদি আয়নগুলো গুণ করি সেই গুণফলের নাম কি ভাই, সেই গুণফলের নাম কিন্তু আয়নিক গুণফল, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, এখন যদি আমরা আবারও বেরিয়াম সালফেটের কেআইপিটা মানে আয়নগুলো গুণ করি এবং এটাকে আমরা যদি কেআইপি নাম দিতেই তো পারি, দ্রবণ যে অবস্থায় থাকুক তার গুণফলের নাম কি, কেআইপি, তাই না? তাহলে এখন দেখো তো বেরিয়াম সালফেটের কেআইপি বের করো তো ভাই, কেআইপি ওই একই তো ঘটনা, কেএসপির মতোই তো। তাহলে যে আয়নগুলো উৎপন্ন হয়েছে সেই আয়নগুলোর ঘনমাত্রার গুণফল দেখো। আচ্ছা, তোমরা বলো তো ভাই, বেরিয়ামের ঘনমাত্রা কি কোনো চেঞ্জ হয়েছে? না, আগে যা ছিল তাই। কত ছিল, এক্স ছিল, দিলাম এক্স। আচ্ছা, সালফেটের ঘনমাত্রা চেঞ্জ হয়েছে? হ্যাঁ হয়েছে। কত হয়েছে, x+y, তাহলে দুটা গুণ করো, দেখো গুণ করলে কত আসে একটু দেখো তো, এই যে x² + xy, তাহলে আমাদের কেআইপি এর যে মানটা, কেআইপি এর মানটা আসলে x² + xy। এই যে দেখেন ভাই, এই যে দেখেন আমাদের কেএসপি ছিল কিন্তু জাস্ট x², এই যে দেখেন কেএসপি ছিল জাস্ট x², কিন্তু আমরা কেআইপি পাইছি x² + সামথিং। আপনারা কি জানেন ভাই, আপনারা জানেন যে কেএসপি এর চেয়ে যদি কেআইপিটা বড় হয় তাহলে দ্রবণে কিন্তু অদক্ষেপ সৃষ্টি হয়, তাই না ভাই? তাহলে তুমি এখন এখানে বলবা যেহেতু বেরিয়াম সালফেটের কেআইপি গ্রেটার দেন কেএসপি, সুতরাং দ্রবণে, আমি একটু বলে দিচ্ছি তোমরা লিখে নাও, সুতরাং দ্রবণে কিছু পরিমাণ বেরিয়াম সালফেট অদক্ষিপ্ত হবে, অর্থাৎ বেরিয়াম সালফেটের দ্রাব্যতা হ্রাস পাবে। তাহলে আমরা কিন্তু জিনিসটাকে এইভাবে চাইলে গাণিতিক ফরম্যাটের মাধ্যমে এক্সপ্লেন করতে পারি। আমরা জিনিসটাকে চাইলে এই যে ঠিক এইভাবে, বেশি কিচ্ছু না ভাই, জাস্ট দুইটা স্টেপে তুমি এটার গাণিতিকভাবে তুমি এটা এক্সপ্লেন করতেই পারো, তাই না ভাই? তো এই জায়গাটা থেকে আমরা কিন্তু আরেকটা নতুন সংজ্ঞা দাঁড় করাইতে পারি,
সময়ায়ন প্রভাবে, সেটা কি বলতো? সেটা হচ্ছে আমরা যখন বাইরে থেকে কোনো নতুন আয়ন বা যৌগ যোগ করব, যোগ করার ফলে আমরা যদি তার আয়নিক গুণফল বৃদ্ধি করতে পারি, যৌগটার আয়নিক গুণফল যদি বৃদ্ধি করতে পারি, তাইলে কিন্তু যৌগটা অদক্ষিপ্ত হবে। এটার নামে কিন্তু সময়ায়ন প্রভাব। দেখো তাহলে এবার বাইরে থেকে যখন আমি নতুন কোনো আয়ন যোগ করব বা যখন কোনো যৌগ যোগ করব, তখন একটা যৌগের কি হবে, কেআইপিটা বেড়ে যাবে। বেড়ে গেলে সেটা অদক্ষিপ্ত হবে। এই প্রক্রিয়াটার নামই কিন্তু হয় বলতো কেআইপি। তাহলে দেখো আমরা একটা কাজ করে দেখো, আমরা এখন এই অনুসারে আমরা সংজ্ঞাটা একটু দেখি। অর্থাৎ আমরা আগে একটা সংজ্ঞা দিছিলাম, এখন আর একটা সংজ্ঞা দিলাম, দুইটা সংজ্ঞা দিলাম তোমাদের জন্য। দেখো, যে প্রক্রিয়ায় সম্পৃক্ত দ্রবণে বিদ্যমান আয়নসমূহের যে কোনো একটির সাথে মিল সম্পন্ন, ওই যে দেখো বেরিয়াম সালফেটের ক্ষেত্রে সালফেট আছে, এরকম একটা মিল সম্পন্ন আয়ন অথবা দ্রবণ যোগ করছি। আমরা আয়ন যোগ করি নাই, আমরা পুরা ওই অ্যাসিডটাই যোগ করছি, সালফিউরিক অ্যাসিডটাই যোগ করছি। দেখো দ্রবণ যোগ করে দেখো তো দ্রবণটার আয়নিক গুণফল বৃদ্ধি করা হয়, তাই না? বেরিয়াম সালফেটের আয়নিক গুণফল বৃদ্ধি পাইছে না রে? পাইছে। তাহলে আয়নিক গুণফল বৃদ্ধি করে দ্রাব্যতা কী করা হয়? হ্রাস করা হয়। অ্যাকচুয়ালি দ্রাব্যতা হ্রাস পায় কেন? দ্রাব্যতাটা হ্রাস পায় কেন বলো? দ্রাব্যতাটা হ্রাস পায় কারণ ওই কেআইপিটা বেড়ে যায় তাই। তাহলে এই যে হ্রাস করা হয় তাকেই বলা হয় সময়ায়ন প্রভাব। তাহলে দেখো আমরা আজকে এই যে এতক্ষণ ধরে যে বকবকটা করলাম, আশা করি কমন আয়ন ইফেক্টের মেন থিম জিনিসটা কি আশা করি তোমাদের মাথায় ঢুকছে। তোমরা যখন এখন থেকে সৃজনশীল সলভ করবা, আমার ঠিক এই কথাগুলো খালি মাথায় রাখবা, দেখবা ইজিলি তুমি সৃজনশীলটা সলভ করতে পারবা। তো যাই হোক, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।